জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনেকগুলো বিষয় নিয়ে এখন কথা হচ্ছে, কোটা সংস্কারকারীদের আন্দোলন এবং তার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং অনেক রকম হিসাবে অনেক ধরনের হিসাব আছে, কিন্তু অন্তত 200 জনের বেশি মানুষ যে মারা গেছেন তাতে আর কারো কোনো দ্বিমত নেই। কারো হিসাবে এই সংখ্যাটি তার কয়েক গুণ পর্যন্ত হতে পারে। যানের পাশাপাশি মালেরও ক্ষতি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যেও দেখা গিয়েছে অনেক ধরনের ধ্বংস। এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরো থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি জাস্টিস চৌধুরীকেই প্রথমে জানতে চাই। জাস্টিস চৌধুরী, আমাদের কতগুলি প্রশ্ন আছে যেটাকে আমরা আসলে একসাথে গুচ্ছ প্রশ্ন বলতে পারি। আপনি যদি আমাদেরকে একটু টু দা পয়েন্ট উত্তর দিয়ে আমাদের যদি একটু আলোকিত করেন। কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি চৌধুরী, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করেই যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল বলেই তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই। 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনাধীন, তখন তো শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের আপনি জুরিস্টও বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল
আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এইটা এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে না, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ, না যেদিনে না, তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পেয়েছে। না 14 জুলাই পাওয়ার পরেই ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে। কিন্তু ইমিডিয়েটলি না, 18 জুলাই নিয়েছে জাস্টিস চৌধুরী, 18 জুলাই এগিয়ে নিয়েছে। আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে। যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল। এটি একটি প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না, আশা করি পছন্দ হবে এই কথা বলেছে। এখানে কথা হলো, বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? কথা হলো এই কথা তো মনে হচ্ছে যে না মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি। এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে কি করে দেওয়া, এটা একটা বিদ্রোহের মতো। সংবিধানের বাইরে কিছু করা। জাস্টিস চৌধুরী, আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কিন্তু আইনমন্ত্রীর কথা শুনবেন। আইনমন্ত্রী না তো, আমি দেখবো ডকুমেন্ট। প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল ব্রিফ ছিল না এই মামলাটি পরিচালনা করার ব্যাপারে। ব্রিফ ছিল না, অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল, লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে, সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো। সেই একদম শুরু থেকেই, এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে। আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো। সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই প্রথম তো করলো সিএমপি। 18 জুলাই করলো সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেদিন 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি পাইলেন না। শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো চাপে পড়ে আপিল করতো না তো। না চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির,
জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কারণ ঘটানোর জন্য, যেটি তারা গত বছর অক্টোবরে। জাসির চৌধুরী, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাসির চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের? নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল আন্দোলন আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ, আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারেনি, বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে? বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে? নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক পড়ে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণ ভাবে, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করা, রেল বন্ধ করা, এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল চলাচল করার। সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক কোনোদিনই ছিল না। জাসির চৌধুরী, আমরা আবার একটু আসবো আপনার কাছে, আমরা একটু প্রফেসর চৌধুরীর কাছে যাই। প্রফেসর মানস চৌধুরী, নিয়মতান্ত্রিক আন্দোলন করা উচিত ছিল, জাসির চৌধুরী এটি বলছেন। আমাদের প্রশ্নটা একটু বিস্তৃত, আমরা এটি প্রশ্ন করতে চাই। আমরা বেশিরভাগ সময় দেখি যে, অনেক সময় দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায়। এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা, এটিকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? এবং জাসির চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিত আপনি কিছু আসলে আমরা আপনার কাছে একটু শুনতে চাই। নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা উনি বলছেন। ধন্যবাদ খালেদ। জি 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 প্রফেসর চৌধুরী, ধন্যবাদ খালেদ। প্রথম বিষয় হচ্ছে যে এই ধরনের বিষয়ে যে যা ঘটে, দেখেন এত নিকট অতীতের ইতিহাস এবং সেটা স্মৃতি, বিচারপতি চৌধুরীর যে ভাষ্য সবচেয়ে আরামদায়ক কি হতে পারে, স্বস্তিকর? আপনি এবং আমি বিচারপতি চৌধুরী যে ভাষ্যটা বলছেন, অর্থাৎ কিনা কুচক্রী মহল গোড়া থেকেই ছিল, শিক্ষার্থীরা কখনোই নিয়মতান্ত্রিক আন্দোলন করেনি, ভাষ্যে মেনে নিয়ে 3 জনে মিলে রসগোল্লা খেয়ে চলে যাওয়া, এটা সবচেয়ে আরামদায়ক স্বস্তিকর পরিস্থিতি হয়। তো বিষয়টা এত সরল না। নিকট অতীতেরই যখন স্মৃতির এই ধরনের পরিস্থিতি হয়, তখন আসলে আলাপ অত্যন্ত আপনার দুরূহ। পরিস্থিতিটা হলো এরকম যে, আপনারা যদি শুধুমাত্র প্রকাশিত খবরগুলোই দেখেন, সেখানে বলা হচ্ছিল 2018-র যে পরিপত্রটি কোটা সিস্টেমের তার আগের দশাটাকে বাতিল করে, এটা হচ্ছে পত্রিকা খবরের প্রকাশ, তা মাননীয় প্রধানমন্ত্রী রাগত উষ্মাবশত করেছিলেন, অর্থাৎ সকল কোটা বাতিল যাক, সকল নাক চলে যাওয়ার মতো। ফলে বিচারপতি চৌধুরী যে আপিলের কথা বলছেন সরকারের, সেটা হচ্ছে ওই সকল চলে যাককে নিরাময়ের জন্য আপিল। পক্ষান্তরে যেহেতু এক মুক্তিযোদ্ধার সন্তান কয়েকজন একটা আপিল করেছিলেন, সেটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এছাড়া আমাদের অন্য কিছু অনুমান করবার কোনো রকম সুযোগ নেই। এই সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ ওই আবেদনের পরিপ্রেক্ষিতে, মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নতুন করে আবার যেটা ঘটে, যেটা 24শে জুনের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে জন্ম নেয় বিষয়গুলো। ফলে আবারও আমি মনে করি দেব শ্রোতাদেরকেও, যে যদি আমরা সবাই বিচারপতি চৌধুরী কিংবা অন্য অনেকে তার সহকর্মী যারা যে